এভরিওয়ান, তাহলে আজকে ক্লাস 12 এন্ড রিপিটার্স এর জন্য শুরু করছি ডি এন্ড এফ ব্লক এলিমেন্টস। সেটা হচ্ছে তোমাদের ইনঅর্গানিক কেমিস্ট্রি একটা চ্যাপ্টার। ডি এন্ড এফ ব্লক এলিমেন্ট তোমরা যেরকম ক্লাস 11 এর জন্য এস ব্লক পি ব্লক পড়েছিলে এবং তোমরা ক্লাস 12 এর জন্য কিন্তু পি ব্লক এলিমেন্টস পড়েছিলে। তাহলে আমরা কটা ব্লক সম্পর্কে জেনেছিলাম পিরিয়ডিক টেবিলে? এস ব্লক হয়, পি ব্লক হয়, ডি ব্লক হয় এন্ড এফ ব্লক হয়। তাহলে এই চ্যাপ্টারে কিন্তু আমরা টোটালি ডি ব্লক এন্ড এফ ব্লক এলিমেন্ট গুলো সম্পর্কে জানতে পারবো। চলো তাহলে দেখে নি এই চ্যাপ্টারে আমাদের উদ্দেশ্যটা কি, মানে কি কি পড়তে পারবো, এই চ্যাপ্টারটা পড়ে আমরা কি কি জানতে পারবো। ফার্স্ট অফ অল দেখো, এই চ্যাপ্টারটায় পড়ে তুমি আফটার স্টাডিং দিস ইউনিট ইউ উইল বি এবল টু লার্ন দ্য পজিশন অফ দ্য ডি অ্যান্ড এফ ব্লক এলিমেন্টস ইন দ্য পিরিয়ডিক টেবল। পিরিয়ডিক টেবলে ডি অ্যান্ড এফ ব্লক এলিমেন্টস গুলো কোন পজিশনে অবস্থান করেছে সেইটা তোমার কাছে কিন্তু ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে। এছাড়া নো the electronic configuration of the transition, আমরা পড়েছিলাম না ট্রানজিশন এন্ড নন ট্রানজিশন বা ইনার ট্রানজিশন। ট্রানজিশন মানে কি? সেই সন্ধিগত মৌলগুলো। ডি ব্লকের মৌলগুলো ট্রানজিশন এলিমেন্ট আর এফ ব্লকের মৌলগুলো ইনার ট্রানজিশন এলিমেন্ট। ইনার ট্রানজিশন এলিমেন্ট, তাহলে দেখো সেইগুলোর ইলেকট্রনিক কনফিগারেশন আমরা জানতে পারবো। এছাড়া appreciate the relative stability of the various oxidation state in terms of electrode potential value। তাহলে ইলেকট্রোড পোটেনশিয়াল ভ্যালু, এই ভ্যালু অনুযায়ী বিভিন্ন অক্সিডেশন স্টেট গুলোর মধ্যে একটা তুলনামূলক স্থায়িত্বের ধারণা পাবো। এছাড়া K2Cr2O7 বা KMnO4 এইগুলোর মতো কয়েকটা গুরুত্বপূর্ণ কম্পাউন্ডস এর কি করে প্রিপারেশন করব, তার তোমার প্রপার্টিজ, তার স্ট্রাকচার, তার ইউজ, এগুলো কিন্তু আমরা এই চ্যাপ্টারের মাধ্যমেই জানতে পারবো। এছাড়া দেখো আন্ডারস্ট্যান্ড the general characteristics of the D and F block element। D আর F block elements গুলোর কি বিশিষ্টতা আছে, বৈশিষ্ট্যগুলো কি কি সেটা জানতে পারবো। বা জেনারেল হরাইজন্টাল এন্ড গ্রুপ ট্রেন্ডস ইন দেম, তাদের গ্রুপ বরাবর বা পর্যায় বরাবর তাদের প্রপার্টিজ গুলোর টেন্ডেন্সিটা কিরকম সেটা জানতে পারবো। এছাড়া লাস্ট আরেকটা যেটা আমরা পড়বো এই চ্যাপ্টারে সেটা হচ্ছে describe the properties of the F block elements and give a comparative account of the lanthanoid and actinoids with respect to their electronic configuration, oxidation state and chemical behavior। এইগুলোর উপর ভিত্তি করে ল্যান্থানয়েড আর অ্যাক্টিনয়েড মৌলসমূহের মধ্যে একটা তুলনামূলক আলোচনা আমরা এই চ্যাপ্টারে করতে পারবো। চলো তাহলে একদম ফার্স্ট থেকে আমরা ইন্ট্রোডাকশন পার্ট থেকে শুরু করে দিই। ফার্স্টেই কি বলছে দেখো, এখানেও কিন্তু তোমরা, আমরা যেখানটা মার্ক করবো আমি, তোমরাও সাথে সাথে কিন্তু এনসিইআরটি তে মার্ক করে নেবে, মানে যেখানটা আমি বলবো। এখানে দেখো ডি ব্লক অফ দা পিরিয়ডিক টেবল কন্টেন করে থাকে প্রায় গ্রুপ 3 থেকে 12 অবধি। গ্রুপ 3, গ্রুপ 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এই পর্যন্ত কিন্তু একদম ডি ব্লকে থাকে। পিরিয়ডিক টেবিলের ডি ব্লকে কিন্তু এই পর্যন্তই অবস্থান করে, যেখানে ইন হুইচ ডি অরবিটালস আর প্রোগ্রেসিভলি ফিল্ড হতে থাকে। ডি অরবিটালস কিন্তু একদম প্রোগ্রেসিভলি ফিল্ড হতে থাকে ইন ইচ অফ দ্য 4 লং পিরিয়ড। প্রত্যেকটা দীর্ঘ পর্যায় সারণীতে দীর্ঘ পর্যায়ের প্রত্যেকটা পর্যায়ের অন্তর্গত ডি অরবিটালসটা প্রোগ্রেসিভলি ইলেকট্রন দ্বারা ফিল হতে থাকে। এফ ব্লক কনসিস্ট অফ এলিমেন্টস, দেখো এটা কিন্তু মানে অনেকটাই বড়, তোমাদের কি বলে ইন্ট্রোডাকশন পার্টটা আছে। ইন্ট্রোডাকশন পার্ট থেকে তোমাকে কনসেপ্টটা ক্লিয়ার করে নিতে হবে যে আমরা এই চ্যাপ্টারে কি পড়তে চলেছি বা এই চ্যাপ্টারটায় কি বলতে চলেছি, সেইটা ক্লিয়ার আইডিয়া নিতে হবে। তার জন্য কি করতে হবে, তোমাকে এইটা লাইন বাই লাইন পড়তে হবে, সেটাই আমরা এখন পড়ছি। তাহলে পর্যায় সারণী মানে পিরিয়ডিক টেবলে ডি ব্লকে গ্রুপ 3 to 12 এর এলিমেন্টস গুলো অবস্থান করে, যেখানে 4টে লং পিরিয়ডের প্রত্যেকটা পিরিয়ডের অন্তর্গত ডি অরবিটালসটা প্রোগ্রেসিভলি ইলেকট্রন দ্বারা ফিল্ড হতে থাকে।
F block consists of elements যেখানে 4f আর 5f orbitals কিন্তু progressively filled হয়। তাহলে F ব্লকে কি হয়, 4f আর 5f, 4f and 5f এই orbitals কিন্তু progressively ইলেকট্রন দ্বারা filled হতে থাকে। They are placed in a separate panel at the bottom of the periodic table. তাদেরকে কিন্তু একদম সেপারেট প্যানেলে রাখা হয় পিরিয়ডিক টেবিলের একদম বটমে। তার নেম transition and inner transition metal are often used to refer the elements of the D and F block respectively. তাহলে D আর F block মৌলগুলোকে ট্রানজিশন মেটাল বা ইনার ট্রানজিশন মেটাল হিসেবেই কিন্তু উল্লেখ করা হয়। বোঝা গেল ডি আর এফ ব্লক এলিমেন্টস গুলোকে ট্রানজিশন মেটাল অথবা ইনার ট্রানজিশন মেটাল রূপেই কিন্তু তোমার রেফার করা হয়। এখানে দেখো এবার বলছে কি, এখানে বলছে দেয়ার আর মেনলি 4 সিরিজ, ঠিক আছে। ট্রানজিশন মেটাল গুলোর 4টে সিরিজ রয়েছে, মনে রাখবে। সেটা হচ্ছে একটা 3D, 4D, 5D and 6D। এই 4টে সিরিজ মনে রাখো, ঠিক আছে। এখানে লেখা আছে 3D সিরিজ যেটা হচ্ছে SC থেকে ZN পর্যন্ত, 4D সিরিজ হচ্ছে Y টু ক্যাডমিয়াম পর্যন্ত, আর একটা ল্যান্থানাম থেকে ল্যান্থানাম এন্ড HF টু মার্কারি পর্যন্ত, আর 6D সিরিজ হচ্ছে অ্যাক্টিনয়েডস থেকে অ্যাক্টিনয়েডস এলিমেন্ট যেগুলো এন্ড এলিমেন্টস ফ্রম RF টু CN, ঠিক আছে। RF থেকে CN পর্যন্ত যতগুলো আছে সবটাই হচ্ছে 6D সিরিজের মধ্যে আছে। তাহলে ট্রানজিশন মেটাল যেটা হচ্ছে ডি ব্লকের মধ্যে পড়ছে, তার মধ্যে আবার 4টে সিরিজ রয়েছে 3D, 4D, 5D, 6D। 3D তে SC থেকে ZN পর্যন্ত, 4D তে Y থেকে ক্যাডমিয়াম পর্যন্ত, 5D সিরিজে পড়ছে ল্যান্থানাম এন্ড HF থেকে HG পর্যন্ত, 6D সিরিজ which has AC মানে অ্যাক্টিনয়েডস এন্ড এলিমেন্টস ফ্রম RF থেকে CN। আর ইনার ট্রানজিশনে পড়ছে দুটো। দেখো ইনার ট্রানজিশন কিন্তু টোটালি F ব্লকের মধ্যে পড়ছে, আর ইনার ট্রানজিশনে পড়ছে কিন্তু দুটো। দেখো 4f আর 5f বললাম না আমরা, এই যে এখানে পড়লাম যে 4f অরবিটালস আর 5f অরবিটালস হচ্ছে F ব্লক কনজিস্ট করে রাখে, যেটা প্রোগ্রেসিভলি ইলেকট্রন দ্বারা ফিল্ড হতে থাকে। তারা ইনার ট্রানজিশন মেটালের আন্ডারে পড়ছে, আর ডি ব্লকটা ট্রানজিশন মেটালের আন্ডারে পড়ছে। তাহলে 4f হচ্ছে CE থেকে Lu পর্যন্ত, সিজিয়াম থেকে লিউটেনিয়াম পর্যন্ত, আর থোরিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত হচ্ছে 5f, TH থেকে Lr মানে থোরিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত, যাদেরকে বলা হয় ল্যান্থানয়েডস এন্ড অ্যাক্টিনয়েডস, ঠিক আছে। নোন অ্যাজ ল্যান্থানয়েড মানে 4f অরবিটালে যারা আছে তাদেরকে বলছি ল্যান্থানয়েডস। আর 5f এর মধ্যে যারা থাকছে 5f সিরিজে, দুটো সিরিজ আছে ইনার ট্রানজিশন মেটালে, ঠিক আছে। এই দেখো এইগুলো না জানলে কিন্তু পরের পার্টগুলোর তোমার কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে না, তাই তো। তাহলে ইনার ট্রানজিশন মেটালে কিন্তু দুটো সিরিজ রয়েছে, একটা 4f একটা 5f। 4f সিরিজটাকে বলে ল্যান্থানয়েডস, 5f সিরিজটাকে বলে হচ্ছে অ্যাক্টিনয়েডস, ঠিক আছে। 4f হচ্ছে আমাদের ল্যান্থানয়েডস, এইভাবে নোটস বানালে, আর 5f হচ্ছে আমাদের অ্যাক্টিনয়েডস। ঠিক আছে, এইভাবে একটা নোটস তৈরি করলে, বা তুমি লিখেও নিতে পারো যে এটা হচ্ছে সিই থেকে তোমার এলিউ পর্যন্ত আছে, আর এটা হচ্ছে থোরিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত আছে। এইভাবে তুমি ট্রানজিশন মেটালগুলোর ক্ষেত্রেও বানিয়ে নাও, 3D সিরিজ, 4D, 5D, 6D এগুলো। নেক্সট দেখো, অরিজিনালি দ্য নেম ট্রানজিশন মেটাল কোথা থেকে এলো, এটা কি করে, ট্রানজিশন কেন বলা হচ্ছে। ট্রানজিশন মানে হচ্ছে আমাদের বাংলায় আমরা বলি এটাকে সন্ধিগত, তাই তো। ট্রানজিশন মেটাল মানে সন্ধিগত ধাতু, এটা এসেছে মানে এস আর পি ব্লক এলিমেন্টস গুলোর কেমিক্যাল প্রপার্টিজ গুলোর মধ্যে সমন্বয় সাধন করে। এস এন্ড পি ব্লক এলিমেন্টের কেমিক্যাল প্রপার্টিজ এর উপর মধ্যে সমন্বয় সাধন করে এই মেটালস গুলো, সেই কারণে এদেরকে ট্রানজিশন মেটাল বলা হয়। তাহলে derived from the fact that their chemical properties were transitional between those of S and P block element. Now according to IUPAC, UPAC অনুযায়ী transition metal are defined as metal
এখন ইউপ্যাক ওয়াইজ কি করা হয়, মেটালস গুলোকে জাত বলা হয় যে যাদের ইনকমপ্লিট ডি সাবসেল রয়েছে, আইদার ইন নিউট্রাল অ্যাটম হোক বা সেটা আয়নই হোক। নিউট্রাল মানে একটা প্রসম অণু, নিউট্রাল অ্যাটম মানে হচ্ছে একটা প্রসম অণু হোক বা সেটা কোনো আয়নই হোক, তাদের মোট কথা ইনকমপ্লিট মানে একদম অসম্পূর্ণ ডি উপকক্ষ থাকতে হবে। অসম্পূর্ণ ডি সাবসেল থাকলে সেই যে তাদেরকে বলবো আমরা ট্রানজিশন মেটাল। এটা কিন্তু সম্পূর্ণ এসেছে আমাদের ইউপ্যাক ওয়াইজ অ্যাকর্ডিং টু ইউপ্যাক। কিন্তু আগে আমরা জানতাম অরিজিনালি মেনলি এটা কি করা হয় না, এস আর পি ব্লক এলিমেন্টস গুলোর কেমিক্যাল প্রপার্টিজ এর মধ্যে সমন্বয় সাধন করে, সেই জন্য যার নাম হচ্ছে সন্ধিগত মৌল, ট্রানজিশন মেটাল। কিন্তু নাও অ্যাকর্ডিং টু ইউপ্যাক, transition metals are defined as metal which have incomplete d subcell either in neutral atom or in their ion. এবারে এদের মধ্যেও দেখো জিঙ্ক রয়েছে, ক্যাডমিয়াম রয়েছে, মার্কারি গ্রুপ 12 এ রয়েছে এই তিনটে মৌল, জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি। এটা কিন্তু একদম শর্ট ফর্মে মনে রাখবে, Zn, Cd and Hg। এই তিনটে have full D10 configuration, এরা কিন্তু ডি ব্লকেই রয়েছে, তাই জন্য এদের যেহেতু ডি অরবিটালসটা পুরোপুরি ফিল্ড থাকে, মানে কমপ্লিটলি ফিল্ড থাকে, ইনকমপ্লিট নয়, তাই জন্য এরা ডি ব্লকে থাকা সত্ত্বেও এদেরকে নন ট্রানজিশন এলিমেন্ট বলা হয়, নট রিগার্ডেড অ্যাজ ট্রানজিশন এলিমেন্ট। এবার ইন দেয়ার গ্রাউন্ড স্টেটেই বলো বা সেটা কমন অক্সিডেশন স্টেটেই হোক, এদের কিন্তু ফুল D10 কনফিগারেশন, এরা কমপ্লিটলি ফিল্ড থাকে, মানে এদের ডি অরবিটালসটা কমপ্লিট, ডি অরবিটাল মানে আমাদের সেই পাঁচটা আমরা যেরকম পড়েছিলাম, এরা একদম কমপ্লিটলি ফিল্ড হয়ে থাকে কিসের ক্ষেত্রে, এই Zn, ক্যাডমিয়াম মানে জিঙ্ক, ক্যাডমিয়াম আর মার্কারি, এই গ্রুপ 12 এর এই তিনটে এলিমেন্টস কিন্তু ফুল অফ D10 কনফিগারেশন, সেটা গ্রাউন্ড স্টেটে হোক আর এক্সাইটেড স্টেটে মানে কমন অক্সিডেশন স্টেটেই হোক, সেই কারণে এদেরকে আমরা ট্রানজিশন মেটাল রূপে গণ্য করতে পারি না। However, being the end member of the 3D, 4D and 5D transition respectively, their chemistry is studied along with the chemistry of transition metal. তাহলে 3D, 4D, 5D transition series end member গুলো respectively 3D, 4D আর 5D ট্রানজিশন সিরিজের এন্ড মেম্বার হওয়ায় তাদের কেমিস্ট্রিটা তো আমাদের কিছু এর মানে যেহেতু ট্রানজিশন মেটালের কেমিস্ট্রির মধ্যেই বিলং করছে সেটা আমরা দেখতে পাবো। এবার দেখো চলে যাচ্ছি নেক্সট প্যারাগ্রাফটা দেখে নাও এনসিইআরটি বুকের। দেখো প্রেজেন্স অফ পার্টলি ফিল্ড ডি অর এফ অরবিটাল ইন দেয়ার অ্যাটম মেক্স ট্রানজিশন এলিমেন্ট ডিফারেন্ট ফ্রম দ্য নন ট্রানজিশন এলিমেন্ট। যেহেতু নন ট্রানজিশন মানে কি, সেখানে এলিমেন্টস গুলো কমপ্লিটলি ফিল্ড থাকবে ডি অরবিটালস গুলো, কিন্তু যদি আমি ট্রানজিশন এলিমেন্ট বলি সেগুলো পার্শিয়ালি ফিল্ড থাকবে, আংশিকভাবে পূর্ণ থাকবে। তাহলে এটা একটা ডিফারেন্ট পাওয়া গেল। ট্রানজিশন এলিমেন্টস এন্ড দেয়ার কম্পাউন্ডস আর স্টাডিড সেপারেটলি, সেই জন্য ট্রানজিশন এলিমেন্টকে আলাদাভাবে পড়া হয়, তাদের কম্পাউন্ডস গুলোকে আলাদাভাবে পড়া হয়। হাউএভার ইউজুয়াল থিওরি অফ ভ্যালেন্স, ভ্যালেন্স থিওরি মানে যোজ্যতা কক্ষ তত্ত্ব, যোজ্যতা কক্ষ রিলেটেড যে থিওরিটা applicable to the non-transition element can be applied successfully to the transition element also. এবার তুমি বলতে পারো যে ট্রানজিশন এলিমেন্ট আর তাদের কম্পাউন্ডকে আমি তো সেপারেটলি স্টাডি করছি, তাহলে তাদের ব্যালেন্স থিওরিটা এখানে কি করে হয়ে গেল? এটাই হয় যে নন ট্রানজিশন বলো আর ট্রানজিশন বলো, তাদের যে ভ্যালেন্স থিওরিটা সেটা কিন্তু অ্যাপ্লিকেবল হয় নন ট্রানজিশনের ক্ষেত্রে, শুধু ট্রানজিশনে যে অ্যাপ্লিকেবল সেটা নয়, নন ট্রানজিশন এলিমেন্টস গুলোর ক্ষেত্রেও কিন্তু থিওরি অফ ব্যালেন্স ইউজুয়াল। তাহলে ভেরিয়াস প্রিসিয়াস মেটাল যেমন সিলভার, গোল্ড, প্ল্যাটিনাম অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইম্পর্টেন্ট মেটাল, ধরো সেই আয়রন, কপার, টাইটেনিয়াম, এগুলো কিন্তু একদম ট্রানজিশন মেটালের মধ্যে বিলং করছে। ট্রানজিশন মেটাল দেখো এগুলো একদম এই সিলভার, গোল্ড, প্ল্যাটিনাম, টাইটেনিয়াম, কপার, আয়রন, এই ইম্পর্টেন্ট মেটালস গুলো কিন্তু সবই
আমাদের এগুলো ডেইলি লাইফে ভীষণই কাজে লাগে। সিলভার বলো, গোল্ড বলো, প্ল্যাটিনাম, আয়রন, কপার, এগুলো কিন্তু আমাদের ডেইলি লাইফে ভীষণই ইউজফুল। এই ইন্ডাস্ট্রিয়ালি ইম্পর্টেন্ট মেটালস গুলো বা প্রিসিয়াস মেটালস গুলো খুবই, এগুলো প্রিসিয়াস না, সিলভার, গোল্ড, প্ল্যাটিনাম, এগুলো চট করে কি আমরা কিনতে পারি? প্ল্যাটিনা, গোল্ড এগুলো কি চট করে কিনতে পারি? সিলভারটা তাও কিনতে পারি, তো গোল্ড প্ল্যাটিনাম অতটাও আমরা পারি না। তো সেক্ষেত্রে তাহলে ট্রানজিশন মেটালের মধ্যেই কিন্তু এরা বিলং করে। তাহলে ইন দিস ইউনিট উই শ্যাল ফার্স্ট ডিল উইথ ইলেকট্রনিক কনফিগারেশন পড়বো আমরা ফার্স্টে, তারপর অকারেন্স, তারপর জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ট্রানজিশন এলিমেন্ট। এছাড়া ফার্স্ট রো ট্রানজিশন মেটাল গুলো সম্পর্কে ফার্স্টে পড়বো, তাদের প্রিপারেশন, তাদের প্রপার্টিজ, এগুলো ফার্স্টে পড়বো, ঠিক আছে। আর এইভাবে আমরা কিন্তু ইনার ট্রানজিশন মেটাল গুলো সম্পর্কেও পড়বো। শুধু ট্রানজিশন মেটালের ফার্স্ট রো সম্পর্কে পড়বো সেটা কিন্তু নয়, এরপর আস্তে আস্তে আমরা ইনার ট্রানজিশন মেটাল যারা আছে তাদের সম্পর্কেও স্টাডি করব। চলো তাহলে দেখো, এখানে আমরা এসে গেছি পজিশন ইন দা পিরিয়ডিক টেবল। ফার্স্টে বলেছিলাম আমরা অবজেক্টিভে যে এই চ্যাপ্টারের উদ্দেশ্য যে আমরা ডি আর এফ ব্লক এলিমেন্টস গুলো মানে কোথায় অবস্থান করেছে, পিরিয়ডিক টেবল মানে পর্যায় সারণীতে কোথায় অবস্থান করেছে, সেইটা কিন্তু আমরা এই চ্যাপ্টারের মাধ্যমেই জানতে পারবো। তাহলে ট্রানজিশন এলিমেন্টস যেটা হচ্ছে ডি ব্লক, ডি ব্লক এলিমেন্ট হচ্ছে, তাহলে আমরা এরকম ভাবে নোটস বানাও, ডি ব্লক এলিমেন্ট হচ্ছে আমাদের কি ট্রানজিশন এলিমেন্ট, অ্যারো দিয়ে লিখলে। এফ ব্লক এলিমেন্টস গুলো হচ্ছে ইনার ট্রানজিশন এলিমেন্ট, ঠিক আছে। তারপরে তুমি লিখলে যে তাদের ডি ব্লকে 4টে সিরিজ আছে, 3D 4D 5D 6D। এফ ব্লকে আছে 2টো সিরিজ, মানে ইনার ট্রানজিশন এলিমেন্ট গুলোতে 2টো সিরিজ আছে, একটা হচ্ছে 4F, একটা হচ্ছে 5F। তার মধ্যে কোনটাতে মানে কটা থেকে কোন এলিমেন্ট থেকে কোন এলিমেন্ট আছে, স্ক্যান্ডিয়াম থেকে ক্যাডমিয়াম, এই যে এলিমেন্টস গুলো সেটাও লিখে রাখতে পারো। তাহলে ডি ব্লক অকুপাই করে আছে লার্জ মিডল সেকশন অফ দা পিরিয়ডিক টেবল ফ্ল্যাঙ্কড বিটুইন এস এন্ড পি ব্লক ইন দা পিরিয়ডিক টেবল। তাহলে এস আর পি ব্লকের মধ্যে একটা বিশাল অঞ্চল জুড়ে রয়েছে ডি ব্লক। D orbitals of the penultimate energy level of the atom receives electron giving rise to 4 rows of the transition metal। মানে 60টা still incomplete থাকে, কিন্তু 3D 4D 5D কিন্তু কমপ্লিটলি ফিট হয়। তোমার 3D 4D আর 5D এগুলো ফিল্ড হতে থাকে কিন্তু ইলেকট্রন দ্বারা আস্তে আস্তে একটা পেনাল্টিমেট এনার্জি লেভেলে যখন ডি অরবিটালস গুলো পৌঁছে যায়। তাহলে ডি অরবিটালস অফ দ্য পেনাল্টিমেট মানে সর্ববহিস্থ শক্তি স্তরে, সর্ববহিস্থ কক্ষের পূর্ববর্তী শক্তি স্তর থেকে ইলেকট্রন রিসিভ করতে করতে 4টে রো মানে ট্রানজিশন মেটালের 4টে রো 3D 4D 5D 6D এই সিরিজ গুলোতে কিন্তু পৌঁছে যায়, ঠিক আছে। এখানে পজিশন হচ্ছে এটাই যে এস আর পি ব্লকের মাঝখানে একটা বিশাল অঞ্চল জুড়ে রয়েছে আমাদের ডি ব্লক এলিমেন্ট। নেক্সট তাহলে আমরা পড়ছি ইলেকট্রনিক কনফিগারেশন, ইলেকট্রনিক কনফিগারেশন অফ দা ডি ব্লক এলিমেন্ট। ইন জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশনটা একটু তোমাকে মনে রাখতে হবে। ইলেকট্রনিক কনফিগারেশনটা মনে রাখতে হবে যে outer orbitals of this element is n-1 d 1 থেকে 10 আর ns হচ্ছে 1 and 2। তাহলে n-1 বলতে কি বুঝছি এটাও একটু জেনে রাখতে হবে কনসেপ্ট ক্লিয়ারেন্সের জন্য। n-1 stands for the inner d orbitals which may have 1 to 10 electron, মানে একদম ভেতরের d orbitals টাই n-1 বলতে বোঝায় সেখানে 1 থেকে 10টা ইলেকট্রন রয়েছে। ভেতরের যে ইনার d orbitals টা সেখানে 1 to 10 ইলেকট্রনস রয়েছে and outermost ns, এই যে ns এখানে রয়েছে 1 or 2, একটা অথবা দুটো ইলেকট্রন থাকতে পারে। This generalization has several exceptions because of very little energy difference between n-1d আর ns এর মধ্যে। তাহলে এই যে n-1d আর আমাদের তোমার 1 থেকে 10 আর ns হচ্ছে 1 থেকে 2, মানে 1 অথবা 2। তাহলে এই যে দেখো
এনার্জি গ্যাপটা মানে এইটার সাথে NS এর n-1 d এর সাথে NS এর এনার্জি গ্যাপটা খুবই কম, ভেরি লিটল এনার্জি গ্যাপ, সেই জন্য অনেক এক্সেপশনস দেখা যায়। তাহলে ফার্দার মোর এটা মনে রাখো যে কেন এক্সেপশন আছে, কারণটা হচ্ছে ভেরি লিটল এনার্জি ডিফারেন্স বিটুইন n-1d and NS orbital. Furthermore, half and completely filled sets of orbitals are relatively more stable হয়, মানে যদি সেটা হাফ ফিল্ড হয় বা কমপ্লিটলি ফিল্ড হয়। হাফ ফিল্ড বলতে কি বোঝায়, এখানে যদি তুমি একটা ডি অরবিটালস এঁকে না 1 2 3 4 5টা কক্ষক রয়েছে, ডিতে তো তাই থাকে, তাহলে এখানে একটা করে টোটাল 10টা ইলেকট্রন, এইটা মানে হচ্ছে প্রত্যেকটায় দুটো করে ইলেকট্রন সর্বাধিক থাকতে পারে। এগুলো আমরা আগের চ্যাপ্টার গুলোতে জেনেছি পিরিয়ডিক টেবিলে মেনলি, যে প্রত্যেকটায় দুটো করে হলে তাহলে 10টা ইলেকট্রন থাকতে পারে ডি অরবিটালসে মোট। তাহলে যদি এখানে একটা করে থাকে প্রত্যেকটায়, সেটা হচ্ছে হাফ ফিল্ড হলো। আর যদি দুটো করে একদম থাকে তাহলে কমপ্লিটলি ফিল্ড হলো। যদি হাফ ফিল্ড থাকে সেটাও স্টেবল হয়, কমপ্লিটলি ফিল্ড থাকলে সেটাও স্টেবল হয়। A consequence of this factor is reflected in the electronic configuration CR আর CU। ক্রোমিয়াম আর কপারের ক্ষেত্রে 3D সিরিজে রয়েছে এরা, 3D সিরিজের ক্রোমিয়াম এন্ড কপারে ইলেকট্রনিক কনফিগারেশনের উপর রিফ্লেকশন করে এই ফ্যাক্টরটা, এই যে হাফ ফিল্ড আর কমপ্লিটলি ফিল্ড। কেন বলছি দেখো, আমরা এটা আগেও পড়েছি যে ক্রোমিয়ামের ক্ষেত্রে কি হয়, হওয়া উচিত ছিল 3d4s 4s2, 3d4 4s2, কিন্তু হয় কি 3d5 4s1, 3d5 তার মানে হাফ ফিল্ড, তাও কিন্তু মোর স্টেবল হয়। এনার্জি গ্যাপ মানে 3d আর 4s এর মধ্যে যদি 3d তোমার 3d ধরো হ্যাঁ 3d4 আর 4s2 এই তো ছিল, কিন্তু আসলে হয় কি 3d5 4s1। এবার 3d আর 4s এর মধ্যে এনার্জি গ্যাপটা তো হচ্ছে দেখো খুবই স্মল, তাই জন্য 3d অরবিটালসে ইলেকট্রন প্রবেশ করছে যে তার বাধার সম্মুখীন হতে খুবই কম হচ্ছে, কারণ তাদের মধ্যে এনার্জি গ্যাপটা খুবই স্মল, enough to prevent the electron entering the 3d orbitals, মানে স্মল এনাফ, মানে 3d অরবিটালসে যে ইলেকট্রন প্রবেশ করবে ইজিলি প্রবেশ করতে পারে, বাধার সম্মুখীন হওয়ার প্রবণতাটা খুবই কম হয়, কারণ 3d আর 4s এর মধ্যে এনার্জি গ্যাপটা খুবই কম হয়। একই কেস ঘটে হচ্ছে কপারের ক্ষেত্রেও, হওয়া উচিত ছিল 3d9 4s2, কিন্তু হয় কি 3d10 4s1, মানে 3d10 মানে কি কমপ্লিটলি ফেল্ড, সেই কারণেই তো এক্সেপশন দেখা যায়। এবার সেটা গ্রাউন্ড স্টেটে হোক বা অক্সিডেশন স্টেটে হোক, সেটা কিন্তু কমপ্লিটলি ফিল্ড থাকে ডি অরবিটালস, ঠিক আছে, ডি অরবিটালস কিন্তু কমপ্লিটলি ফিল্ড থাকে। এখানেও তাই এনার্জি গ্যাপ কম হওয়ায় 3d আর 4s এর মধ্যে ইজিলি 3d অরবিটালসে কি হতে পারে, ইলেকট্রন এন্টার হতে পারে। দেখো এখানে তোমাদের ইলেকট্রনিক কনফিগারেশন অফ আউটার অরবিটালস অফ দা ট্রানজিশন এলিমেন্ট গুলো দিয়ে দিয়েছে গ্রাউন্ড স্টেটে। এটা হচ্ছে ফার্স্ট সিরিজ। ফার্স্ট সিরিজ মানে কে কে আছে, সেটা 3D সিরিজের কথা বলছি। ফার্স্ট সিরিজ মানে হচ্ছে 3D, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, ফেরাস, মানে আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, এরা সবাই কিন্তু 3D এর মধ্যে আছে, 3D সিরিজে আছে। দেখো 3D একদম এই সিরিজে ওয়াইজ কিন্তু রয়েছে। নেক্সট আমাদের সেকেন্ড সিরিজ মানে হচ্ছে 4D। দেখো এই যে 4D সিরিজ, 5D সিরিজ, 6D সিরিজ, ঠিক আছে। দেখো থার্ড সিরিজটাকে ল্যান্থানয়েড সিরিজ বলে, আর ফোর্থ সিরিজটা দেখো অ্যাক্টিনয়েড দিয়ে শুরু হচ্ছে বলে। ল্যান্থানাম থেকে শুরু হচ্ছে তাই ল্যান্থানয়েডস, অ্যাক্টিনয়েডস থেকে শুরু হচ্ছে বলে অ্যাক্টিনিয়াম, থেকে শুরু হচ্ছে বলে অ্যাক্টিনয়েডস। তাহলে এটা হচ্ছে থার্ড সিরিজ মানে হচ্ছে 5D, আর ফোর্থ সিরিজ মানে হচ্ছে 6D। এগুলো মানে প্রত্যেকটার কিছু মনে রাখার দরকার নেই, জাস্ট এরকম ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ তোমরা রিড করে রাখবে। তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন অফ দা আউটার অরবিটালস, এরা কিন্তু জেনারেল ফর্মুলাতেই হয়।
এরা নন ট্রানজিশন, আমরা ফার্স্টেই পড়েছি তাই তো, জিঙ্ক, ক্যাডমিয়াম আর Hg, আর এরা কিন্তু নন ট্রানজিশন এলিমেন্ট, কারণ কমপ্লিটলি ফিল্ড থাকে ডি অরবিটাল। যদি পার্শিয়ালি ফিল্ড থাকতো তাহলে আমরা এদেরকে কিন্তু, বা ইনকমপ্লিট থাকতো তাহলে কিন্তু আমরা এদেরকে ট্রানজিশন বলতাম অ্যাকর্ডিং টু ইউপ্যাক, কিন্তু এদের সেটা হয় না। বাট এদের জেনারেল ফর্মুলা কিন্তু দেখো n-1 D10 NS2 হয়। n- কারণ 1 থেকে 10 আমরা বলবো না, বা 1 or 2 বলবো না, কারণ কমপ্লিটলি ফিল্ড তো, তাহলে 1 থেকে 10 বলবো কেন? তাহলে প্রত্যেকেরই তো জেনারেল ফর্মুলা n-1 D10 আর NS2। The orbitals in this element completely filled ground state আর oxidation state, তাই জন্য এরা হচ্ছে not regarded as transition element, এটা আগেও আমরা পড়েছি। এবার d orbitals of the transition element protrude to the periphery of an atom more than the other orbitals, d orbitals of the transition element। ডি অরবিটালস গুলোতে দেখো এস আর পি অরবিটালস এর তুলনায় কিন্তু এদের এস আর পি অরবিটালস এর তুলনায় পরমাণু মানে অ্যাটমস গুলোর পরিধিটা প্রোট্রুড টু দ্য পেরিফেরি অফ দ্য অ্যাটম, মানে অ্যাটমস গুলোর এই যে এখানে যেটা বলছে দেখো পরিধিটা প্রসারিত হতে পারে, মানে প্রসারিত হতে পারে পরিধিটা, অ্যাটম গুলোর পরিধিটা প্রসারিত হতে পারে বলে d orbitals of the transition element protrude to the periphery of an atom more than the other orbitals। s আর p এর তুলনায় এটার এই পরমাণুগুলোর পরিধি প্রসারিত হয়ে থাকে বলে they are more influenced by surroundings, পরিবেশ দ্বারা এরা কিন্তু ভীষণ ভাবে ইনফ্লুয়েন্সড হয়, as well as affect the atoms or molecules surrounding them। সারাউন্ডিংস তো এফেক্টেড হচ্ছে, ইনফ্লুয়েন্সড হচ্ছে, আবার সারাউন্ডিংসে যে অ্যাটম বা মলিকিউলস গুলো রয়েছে সেগুলো এফেক্টেড হয়। ঠিক আছে, এতটাই অ্যাটমস গুলোর পরিধিটা প্রসারিত হয়ে থাকে বলে সেই ট্রানজিশন এলিমেন্ট গুলো ডি অরবিটালস। তাহলে ইন সাম রেসপেক্ট আয়নস অফ এ গিভেন ডিএন গুলো এখানে কিন্তু উপরে লিখলেই ভালো এইভাবে। তাহলে n ইকুয়াল টু হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত হতে পারে। সিমিলার ম্যাগনেটিক আর ইলেকট্রনিক প্রপার্টিজও রয়েছে। আর যেগুলো পার্শিয়ালি ফিল্ড ডি অরবিটালস তাদেরও কিছু বিশিষ্ট মানে বিশিষ্টতা রয়েছে, যে ডিফারেন্ট অক্সিডেশন স্টেট দেখাতে পারে। যারা পার্শিয়ালি ফিল্ড, যাদের ডি অরবিটালসটা আংশিকভাবে পূর্ণ হয়, তারা অক্সিডেশন স্টেটে ভ্যারাইটি দেখাতে পারে, কালার্ড আয়ন ফরমেশন করতে পারে, কমপ্লেক্স ফরমেশন করতে পারে, মানে উইথ এ ভ্যারাইটি অফ লাইগ্যান্ডের সাথে যুক্ত হয়ে কমপ্লেক্স ফর্ম করতে পারে, জটিল যৌগ বা আয়ন তৈরি করতে পারে পার্শিয়ালি ফিল্ড ডি অরবিটালস আছে যাদের। তাহলে তার ট্রানজিশন মেটালস এন্ড দেয়ার কম্পাউন্ডস অলসো এক্সিবিট, তাহলে এদের ক্যাটালাইটিক প্রপার্টিজ রয়েছে, প্যারাম্যাগনেটিক বিহেভিয়ার দেখাতে পারে এরা, মানে উইকলি অ্যাট্রাক্টেড বাই দ্য ম্যাগনেটিক ফিল্ড, তারাই প্যারাম্যাগনেটিক, যেমন O2 এর মতন। তাহলে দিস আর গ্রেটার সিমিলারিটিজ ইন দ্য প্রপার্টিজ অফ এ ট্রানজিশন এলিমেন্ট অফ দ্য হরাইজন্টাল রো। হরাইজন্টালি অনুভূমিক সারি ওয়াইজ ট্রানজিশন এলিমেন্টের প্রপার্টিজে কিন্তু একটা গ্রেটার সিমিলারিটি দেখা যায় in contrast to the non-transition element। non-transition এলিমেন্টের সাথে কন্ট্রাস্ট করে ট্রানজিশন এলিমেন্টের প্রপার্টিজে হরাইজন্টাল রোতে যে মৌলগুলো রয়েছে তার প্রপার্টিজে একটা গ্রেটার সিমিলারিটিজ দেখা যায়। However, some group similarities also exist। কিছু গ্রুপ সিমিলারিটিও কিন্তু দেখা যায়, শুধু হরাইজন্টাল রো ওয়াইজে দেখা যায় তা নয়, গ্রুপ সিমিলারিটিও দেখা যায়। তাহলে চলো এখানে আমরা দেখে নিই। ফার্স্ট স্টাডি দ্য জেনারেল ক্যারেক্টারিস্টিক অ্যান্ড দেয়ার ট্রেন্ডস ইন হরাইজন্টাল রো, পার্টিকুলারলি 3D রো এর ক্ষেত্রে দেখে নিই। তাহলে জেনারেল প্রপার্টিজ অফ দ্য ট্রানজিশন এলিমেন্ট, সেখানে আমরা ফিজিক্যাল প্রপার্টিজ এর কথা পড়বো। জেনারেল প্রপার্টিজ অফ দ্য ট্রানজিশন এলিমেন্ট, তার মধ্যে রয়েছে তাহলে ফিজিক্যাল প্রপার্টিজ। ফিজিক্যাল প্রপার্টিজে কি বলছে দেখো,
ট্রানজিশন এলিমেন্ট, অল দ্য ট্রানজিশন এলিমেন্ট ডিসপ্লে টাইপিক্যাল মেটালিক প্রপার্টি, ধাতব ধর্ম শো করতে পারে, যেমন তাদের হাই টেনসাইল স্ট্রেন, তাদের উচ্চ প্রসারিত হওয়ার ক্ষমতা, ডাকটিলিটি মানে কি নমনীয়তা, নরম হয়, মালেবিলিটি, ডাকটিলিটি, হাই থার্মাল অ্যান্ড ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি মানে উচ্চ তাপ আর তড়িৎ পরিবহন ক্ষমতা, এছাড়া মেটালিক লাস্টার মানে ধাতব একটা উজ্জ্বলতা। তাহলে দেখো ডি ব্লকের ট্রানজিশন এলিমেন্ট গুলো ডিসপ্লে করতে পারে টাইপিক্যাল মেটালিক প্রপার্টিজ, তাদের মধ্যে 1 নম্বর হচ্ছে হাই টেনসাইল স্ট্রেংথ, ডাকটিলিটি, মালেবিলিটি, হাই থার্মাল, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অ্যান্ড মেটালিক লাস্টার। শুধু এক্সেপশন আছে আমাদের জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি, ম্যাঙ্গানিজে, এদের হচ্ছে 1 or more টাইপিক্যাল মেটালিক স্ট্রাকচার রয়েছে নরমাল টেম্পারেচারে। শুধুমাত্র জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি আর ম্যাঙ্গানিজ ছাড়া বাকি সব মৌলগুলোর এক বা একাধিক মেটালিক স্ট্রাকচার রয়েছে সাধারণ উষ্ণতায়, শুধুমাত্র জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি আর ম্যাঙ্গানিজের নেই। তাহলে নরমাল টেম্পারেচারে, এটা মার্ক করবে যে নরমাল টেম্পারেচারে ডি ব্লকের ট্রানজিশন এলিমেন্ট গুলো কিন্তু এক বা একাধিক টাইপিক্যাল মেটালিক স্ট্রাকচার শো করতে পারে। দেখো এখানে ল্যাটিস স্ট্রাকচার অফ দ্য ট্রানজিশন এলিমেন্ট, দেখো জেডেন, ক্যাডমিয়াম, মার্কারি আর এই হচ্ছে আমাদের তোমার ম্যাঙ্গানিজ। এক্স মানে হচ্ছে একটা টাইপিক্যাল মেটাল স্ট্রাকচার, ঠিক আছে, টাইপিক্যাল মেটাল স্ট্রাকচার, কিন্তু এদের কোনো বৈশিষ্ট্যতা নেই। দেখো এইচসিপি এদের এক্স হিসেবে ধরা হয়েছে। আর বাকিদের দেখো বডি সেন্টার্ড কিউবিক, যেগুলো তোমরা সলিড স্টেটে পড়েছো, এগুলো কিউবিক ক্লোজ প্যাক বা হেক্সাগোনাল ক্লোজ প্যাক এই ধরনের স্ট্রাকচার হয় বাকি যারা আমাদের ট্রানজিশন মেটালস রয়েছে। এবার পড়ছি দেখো ট্রানজিশন মেটালস উইথ এক্সেপশন, অবশ্যই এরা এক্সেপশন কারণ এরা নট রিগার্ডেড অ্যাজ ট্রানজিশন মেটাল। এরা কিন্তু খুবই শক্ত হয়, ভেরি হার্ড অ্যান্ড লো ভোলাটিলিটি, কম উদ্বায়ী হয়, অপেক্ষাকৃত কম উদ্বায়ী প্রকৃতির হয়। মেল্টিং আর বয়েলিং পয়েন্টসও কিন্তু এদের হাই হয়। High melting points of these metals attributed involvement of greater number of electron from n-1d in addition to ns electron in interatomic metallic bonding। বলছে interatomic metallic bonding মানে কি আন্তঃপারমাণবিক ধাতব বন্ধন গঠনে ns ইলেকট্রন তো অংশগ্রহণ করে, তার সাথে সাথে n-1d সেটাও অংশগ্রহণ করে গ্রেটার নাম্বার, অধিকতর সংখ্যায়, গ্রেটার নাম্বার অফ ইলেকট্রনস ফ্রম n-1d ইন অ্যাডিশন টু ns ইলেকট্রন ইনভলভ হয়ে থাকে। ns ইলেকট্রনের পাশাপাশি যেহেতু গ্রেটার নাম্বার অফ ইলেকট্রন ফ্রম n-1d অ্যাডিশন হয়ে থাকে ইন্টার অ্যাটমিক মেটালিক বন্ড গঠনে, সেই কারণে এদের মেল্টিং পয়েন্ট হাই হয়। তাহলে কেন মেল্টিং পয়েন্ট হাই হয় এটা কিন্তু মার্ক করে রাখো। In any row the melting point of these metals rise to a maximum, এখানে যে D5 ছোট তোমাদের বলতে ঠিকঠাক লেখা আছে, D উপরে 5টা আছে, except for anomalous value of MnRTC, এখান থেকে অতটা কিছু দরকার নেই। যত অ্যাটমিক নাম্বার এখানে বলতে চাইছে যে অ্যাটমিক নাম্বার যত ইনক্রিজ করছে তত কিন্তু মানে MnRTC ছাড়া D5 এর বিন্যাসে একটা ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছচ্ছে। মেল্টিং পয়েন্ট আর কি, মেটালস গুলো ট্রানজিশন মেটালস গুলোর মেল্টিং পয়েন্ট ম্যাক্সিমাম পৌঁছচ্ছে D5 বিন্যাসে শুধুমাত্র MnRTC ছাড়া। কখন হচ্ছে আর ডিক্রিজ করছে, একটা ম্যাক্সিমামে পৌঁছচ্ছে, আর অ্যাটমিক নাম্বার ইনক্রিজ করার সাথে সাথে কমে যাচ্ছে। আর একটা পয়েন্ট, ট্রানজিশন মেটালস গুলোর হাই এনথালপি অফ অ্যাটোমাইজেশন রয়েছে, তার মানে হাই, ভেরি হাই বয়েলিং পয়েন্ট বলতে পারো, ভেরি হাই বয়েলিং পয়েন্ট। দেখো এই 8.1 স্ট্রাকচারটাই দেখো, এখানে কিন্তু মেল্টিং পয়েন্টের কথা বলেছে, ট্রানজিশন মেটালস গুলোর মেল্টিং পয়েন্ট একটা গ্রাফের আকারে দেখিয়েছে। এবার কি বলছে দেখো,
এবার বলছে দ্য ম্যাক্সিমা অ্যাট অ্যাবাউট দ্য মিডল অফ ইচ সিরিজ ইন্ডিকেট দ্যাট, মানে প্রত্যেকটা সিরিজের এই যে রেখাগুলো, প্রত্যেকটা সিরিজের এই যে রেখাচিত্রগুলোর মানে মাঝামাঝি অঞ্চলে একদম শীর্ষবিন্দুতে পৌঁছায়। সেটা কি ইন্ডিকেট করছে? যে প্রত্যেকটা ডি অরবিটালের যে একটা করে আনপেয়ার্ড ইলেকট্রন, প্রত্যেকটা ডি অরবিটালে একটা করে আনপেয়ার্ড ইলেকট্রন particularly favorable for strong interatomic interaction. ইন্টারঅ্যাটমিক ইন্টারঅ্যাকশনটা খুবই স্ট্রং হওয়া, সহজেই ইন্টারঅ্যাটমিক ইন্টারঅ্যাকশন হতে পারে, শক্তিশালী ইন্টারঅ্যাটমিক ইন্টারঅ্যাকশন হতে পারে প্রত্যেকটা ডি অরবিটালস এর একটা করে ইলেকট্রন থাকায়, একটা করে আনপেয়ার্ড ইলেকট্রন থাকায়। ঠিক আছে, ম্যাক্সিমাতে পৌঁছায় মিডলে, প্রত্যেকটা সিরিজের মিডলে। এই রেখাচিত্রগুলো কি হয়, একদম শীর্ষবিন্দুতে পৌঁছে যায়। তাহলে যত, এবার এই পয়েন্টটা মনে রাখো যে নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনটা যত বেশি হবে তত কিন্তু বন্ড আরো স্ট্রঙ্গার হবে। Greater the number of valence electrons, stronger is the resultant bonding. Since the enthalpy of atomization is an important factor in determining the standard electrode potential of a metal, একটা মেটালের স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল, প্রমাণ তড়িৎদ্বার বিভব ডিটারমাইন করার জন্য এনথালপি অফ অ্যাটমাইজেশন মানে পরমাণুর গঠন এনথালপি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। Metals with very high enthalpy of atomization, that is very high boiling point. High enthalpy of atomization মানে very high boiling point tend to be noble gas in the reaction. Reaction করার সময় কিন্তু একদম নোবেল গ্যাসের মতন আচরণ করে। রিয়াকশন যখন করা হচ্ছে সেই মেটালগুলো যাদের এনথালপি অফ অ্যাটমাইজেশনটা খুবই হাই হয়, ভেরি হাই বয়লিং পয়েন্ট হয়, তার মানে রিয়াকশনের সময় একদম কিন্তু সেটা নোবেল গ্যাসের মতন বিহেভ করে, যেটা আমাদের কিন্তু এই পিকচারটাই দেখিয়েছে এখানে। ট্রেন্ডস ইন এনথালপি অফ অ্যাটমাইজেশন অফ দ্য ট্রানজিশন এলিমেন্ট, মানে দেখো ভ্যালেন্স ইলেকট্রন নাম্বার যত বাড়ছে বন্ড আরো স্ট্রং হচ্ছে। আর এখানে অ্যাটমিক নাম্বারের কথা বলেছে। তাহলে অ্যানাদার জেনারেলাইজেশন এখানে দেখিয়ে দিয়েছি আমরা ছবিতে। আর একটা বলছে কি মেটালস অফ সেকেন্ড অ্যান্ড, আমরা তো এটা ফার্স্ট সিরিজের কথা পড়ছি, মেটালস অফ দ্য সেকেন্ড অ্যান্ড থার্ড সিরিজ হ্যাভ গ্রেটার এনথালপিস অফ অ্যাটমাইজেশন, মানে ফার্স্ট এর থেকেও corresponding elements of the first series, ফার্স্ট সিরিজের থেকেও সেকেন্ড আর থার্ড সিরিজের মেটাল গুলোর কিন্তু আরো বেশি অ্যাটমাইজেশন এনথালপিস রয়েছে। তাহলে এটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন অ্যাকাউন্টিং ফর দ্য অকারেন্স অফ মাচ মোর ফ্রিকুয়েন্ট মেটাল মেটাল বন্ডিং। তাহলে কি হচ্ছে তার ফলে, না অধিক মানে এক হ্যাঁ, তাহলে কি বলছি না, এখানে বলছে দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন অ্যাকাউন্টিং ফর দ্য অকারেন্স অফ মাচ মোর ফ্রিকুয়েন্ট মেটাল মেটাল বন্ডিং ইন কম্পাউন্ডস অফ দ্য হেভি মেটাল ট্রানজিশন, হেভি ট্রানজিশন মেটালস। তাহলে হেভি ট্রানজিশন মেটালের যে কম্পাউন্ডস গুলোর মেটাল মেটাল বন্ড করাতে এই শর্তটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হেভি ট্রানজিশনাল যে মেটালস গুলো যেগুলো সেকেন্ড সিরিজে রয়েছে বা থার্ড সিরিজে রয়েছে তাদের মেটাল মেটাল বন্ড করাটা কিন্তু একটা করার পেছনে এটা একটা গুরুত্বপূর্ণ শর্ত, সেটা হচ্ছে যে ফার্স্ট সিরিজের তুলনায় সেকেন্ড আর থার্ড সিরিজের মেটালস গুলোর গ্রেটার এনথালপিস অফ অ্যাটমাইজেশন, মানে ভেরি হাই, তার থেকেও মানে ফার্স্ট সিরিজের থেকেও বেশি ভেরি হাই বয়লিং পয়েন্টস রয়েছে। সেই কারণে মেটাল মেটাল বন্ডটা খুব ইজিলি তৈরি হয় হেভি মেটাল গুলোতে, হেভি ট্রানজিশন মেটাল মানে সেকেন্ড আর থার্ড সিরিজের মেটাল গুলো। নেক্সট তোমাদের যেটা আছে ভেরিয়েশন ইন অ্যাটমিক অ্যান্ড আয়নিক সাইজ অফ দ্য ট্রানজিশন মেটাল। নেক্সট যেটা আমরা পড়ছিলাম যে ভেরিয়েশন ইন অ্যাটমিক অ্যান্ড আয়নিক সাইজ অফ দ্য ট্রানজিশন মেটালস। সেখানে কি দেখবো না, বিভিন্ন ট্রানজিশন মেটালস গুলোর অ্যাটমিক আর আয়নিক সাইজে কি কি ভেরিয়েশন হতে পারে, মানে কি কি পরিবর্তন আমরা দেখতে পাবো সেটা এখানে ডিসকাস করব। তাহলে ইন জেনারেল চলো দেখে নিই।
ইন জেনারেল আয়নস অফ দ্য সেম চার্জ, মানে একদম সম আধান বিশিষ্ট যে আয়নগুলো, আয়নস অফ দ্য সেম চার্জ ইন এ গিভেন সিরিজ, মানে একটা নির্দিষ্ট সিরিজে সারিতে সম আধানযুক্ত যে আয়নগুলো শো প্রোগ্রেসিভ ডিক্রিজ ইন রেডিয়াস উইথ ইনক্রিজ অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার যত ইনক্রিজ করছে তত কি হচ্ছে না, অ্যাটমিক নাম্বার যত ইনক্রিজ করছে তত কিন্তু ওই আয়নগুলোর সম আধানযুক্ত আয়নগুলোর রেডিয়াস ডিক্রিজ হতে থাকছে। তাহলে এখানে তুমি এরকম ভাবে নোটস করতে পারো যে অ্যাটমিক নাম্বার বলে যত ইনক্রিজ করছে তত কি হচ্ছে, আমাদের আয়নগুলো, আয়ন রেডিয়াস বা আয়নিক রেডিয়াস লিখতে পারো, রেডাই লিখতে পারো, ডিক্রিজ করছে প্রোগ্রেসিভলি। ঠিক আছে। ট্রানজিশন মেটালে দিস ইজ বিকজ নিউ ইলেকট্রনস এন্টার এ ডি অরবিটাল ইচ টাইম, তখন নিউক্লিয়ার চার্জ ইনক্রিজ করছে 1 একক করে বাই ইউনিটি। বাই ইউনিটি মানে কি, বাই ইউনিটি মানে 1 ইউনিট করে ইনক্রিজ করছে নিউক্লিয়ার চার্জ, তার ফলে ডি অরবিটালসে নিউ ইলেকট্রন প্রবেশ করছে। Each time the nuclear charge increases by unity, it may be recalled that the shielding effect of a d electron is not that effective, মানে এতটাও কার্যকরী নয়। শিল্ডিং এফেক্ট মানে কি, আবরণী প্রভাব, আবৃত করে রাখার প্রবণতা। শিল্ডিং এফেক্ট মানে হচ্ছে আবৃত করে রাখার প্রবণতা। তাহলে শিল্ডিং এফেক্ট অফ এ ডি ইলেকট্রন ইজ নট দ্যাট এফেক্টিভ, এতটাও কার্যকরী নয় যে কার্যকরী হয় না। সেই কারণে নেট ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন, নেট ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন বিটুইন দ্য নিউক্লিয়ার চার্জ অ্যান্ড দ্য আউটারমোস্ট ইলেকট্রন ইনক্রিজ করতে থাকে, তখন আয়নিক রেডিয়াসটা ডিক্রিজ করে যায়। বুঝলে? তাহলে আমরা কি পড়লাম না, একটা নির্দিষ্ট সিরিজের সম আধানযুক্ত আয়নের রেডিয়াসটা ডিক্রিজ করে যায় অ্যাটমিক নাম্বার ইনক্রিজ করার সাথে সাথে। তার কারণ ডি অরবিটালে নিউ ইলেকট্রন এন্টার করতে থাকে, তার ফলে নিউক্লিয়ার চার্জ ইনক্রিজ করতে থাকে 1 একক করে, 1 একক করে নিউক্লিয়ার চার্জ কিন্তু ইনক্রিজ করতে থাকে। এখানে মেন কি হয় যে ডি ইলেকট্রনের শিল্ডিং এফেক্ট মানে আবরণী প্রভাবটা এতটাও কার্যকরী হয় না, সেই কারণে নিউক্লিয়ার চার্জ আর আউটার মোস্ট ইলেকট্রনের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন বেড়ে যায়, তার ফলে আয়নিক রেডিয়াস কমে যায়। সেম ট্রেন্ড ইজ অবজার্ভড অ্যাটমিক রেডিয়াসের ক্ষেত্রেও এই ট্রেন্ডটাই ঘটে। ঠিক আছে, এখানে আর দরকার নেই, ভ্যারিয়েশন উইদিন সিরিজ কোয়াইট স্মল হয়। আর হচ্ছে ইন্টারেস্টিং পয়েন্ট ইমার্জ, একটা মজার ঘটনা দেখা যায়, অ্যাটমিক সাইজ অফ ওয়ান সিরিজ কম্পেয়ার্ড অফ দা, যখন একটা আদার সিরিজের এলিমেন্টস গুলোর আমরা সাথে আদার সিরিজের এলিমেন্ট গুলোর অ্যাটমিক সাইজের সাথে আমরা একটা সিরিজের অ্যাটমিক সাইজ যখন কম্পেয়ার করি, সেটা কি দেখো, মানে কি হয় 8.3 তে যেটা দেখা যাচ্ছে, 8.3 কি আমি ছবিতে দেখিয়েছি, এই যে 8.3 এই ছবিটা, তার থেকে তোমরা এটা পড়লেই বেশি বুঝে যাবে। দেখো ছবির থেকেও যে ইনক্রিজ ফ্রম দা ফার্স্ট টু সেকেন্ড, মানে 3D থেকে 4D সিরিজের এলিমেন্ট গুলোতে তোমার রেডিয়াসটা ইনক্রিজ করছে, বাট the radius of the third মানে 5D series virtually the same as those of the corresponding members of the second series, মানে ফার্স্ট এর সাথে সেকেন্ড সিরিজের রেডিয়াসের অনেকটা ডিফারেন্স হচ্ছে, কিন্তু ফার্স্ট সিরিজের সাথে সেকেন্ড সিরিজের সেটা, কিন্তু থার্ড সিরিজ আর ভার্চুয়ালি দ্য সেম as those of the corresponding member of second series. This phenomenon is associated with the intervention of the 4f orbital, which must be filled before the 5D series of the element begin. 5D series of the element শুরু হওয়ার আগেই 4f অরবিটালসটা ফিল্ড হয়ে যায়, মাস্ট বি ফিল্ড। This phenomenon is associated with the intervention of the 4f orbitals, যেটা must be filled before the 5D series of the element.
তাহলে ফিলিং অফ, এবার আসল পয়েন্টে এসো, যে ফিলিং অফ 4f, এই যে 5d অরবিটাল শুরু হওয়ার আগেই 4f টা ফিল হয়ে যাচ্ছে, তার রেজাল্টে কি হচ্ছে, অ্যাটমিক রেডিয়াস ডিক্রিজ করতে থাকছে, যাকে বলে ল্যান্থানয়েড কন্ট্রাকশন, মানে হচ্ছে সংকোচন, ল্যান্থানয়েড সংকোচন এটাকে বলে। এই ঘটনাটাকে কি বলে, ল্যান্থানয়েড সংকোচন। ফিলিং অফ 4f বিফোর 5d অরবিটালস, রেজাল্ট কি তার, অ্যাটমিক রেডিয়াস তো রেগুলার ডিক্রিজ করে যাচ্ছে, which essentially compensate for the expected increase in the atomic size with increased atomic number. Atomic number increase করছে, atomic size increase করছে, এটা হচ্ছে ল্যান্থানয়েড কন্ট্রাকশন। Net result of the lanthanoid contraction is that second and third D series exhibit small radius. তার ফলে কি হয়, সেকেন্ড আর থার্ড যে ডি সিরিজ আছে তার রেডিয়াসটা স্মল হয়ে যায় ল্যান্থানয়েড কন্ট্রাকশনের ফলে। আর সিমিলারও হয়, সিমিলার হয়ে যায়, দেখো সেকেন্ড আর থার্ড ডি সিরিজ এক্সিবিট সিমিলার, একদম 160 159 এরকম ধরনের হয়, তাদের ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টিসটাও সেম হয়ে যায়, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে টোটালি ল্যান্থানয়েড কনস্ট্রাকশন। তাহলে ল্যান্থানয়েড কনস্ট্রাকশনটা কন্ট্রাকশন মানে সংকোচন, মানেটা কি হচ্ছে 5d অরবিটাল শুরু হওয়ার আগেই 4f অরবিটাল ফিল হয়ে যাচ্ছে, তার ফলে অ্যাটমিক রেডিয়াস ডিক্রিজ করছে, এটাই হচ্ছে ল্যান্থানয়েড সংকোচন। Factor responsible for lanthanoid contraction is somewhat similar to that observed ordinary transition series. একদম অর্ডিনারি সিরিজে যেটা অবজার্ভ করেছিলাম তার সাথে সমান হলেও তার মানে তার ফ্যাক্টর, যে ফ্যাক্টরটা রেসপন্সিবল আর কি অর্ডিনারি ট্রানজিশন সিরিজের জন্য, যেটা যে ফ্যাক্টরটা আমরা অবজার্ভ করেছিলাম ল্যান্থানয়েড কন্ট্রাকশনে, সেই ফ্যাক্টরই, সেটা কি না, এই যে আমরা করলাম ইমপারফেক্ট শিল্ডিং অফ ওয়ান ইলেকট্রন বাই অ্যানাদার ইন দ্য সেম সেট অফ অরবিটালস, মানে একই অরবিটালের সেটের অন্তর্গত একটা ইলেকট্রন অন্য একটা ইলেকট্রনের দ্বারা পারফেক্ট ভাবে শিল্ড হতে পারে না, মানে ভালো করে আবৃত করতে পারা যায় না, এটাই হচ্ছে কারণ। তাহলে ল্যান্থানয়েড কন্ট্রাকশনের কারণটা কি বললাম না, ল্যান্থানয়েড কন্ট্রাকশনের কারণটা হচ্ছে যেটা অর্ডিনারি ট্রানজিশন সিরিজের কারণ, যে ইমপারফেক্ট শিল্ডিং অফ ওয়ান ইলেকট্রন বাই অ্যানাদার ইন দ্য সেম সেট অফ অরবিটালস, সেম সেট অফ অরবিটালে একটা ইলেকট্রন আর একটা ইলেকট্রন দ্বারা ভালো করে আবৃত করতে পারছে না। তাহলে শিল্ডিং অফ ওয়ান 4f ইলেকট্রন বাই অ্যানাদার লেস হয় 1d ইলেকট্রন বাই অ্যানাদার, মানে একটা 4f ইলেকট্রন একটা আদার্স অ্যানাদার ইলেকট্রন দ্বারা যেভাবে আবৃত হয় তার, সেটা হচ্ছে একটা ডি ইলেকট্রন একটা অন্য ইলেকট্রন দ্বারা যেভাবে আবৃত হয় তার থেকে কম হয়। 4f ইলেকট্রনের আবরণটা, মোট কথা ডি ইলেকট্রন যতটা আবৃত হয় তার থেকে 4f টা কম হয়। As the nuclear charge increases along the series, এবার নিউক্লিয়ার চার্জ কি হয়, ইনক্রিজ করে, তো যেহেতু সিরিজ ওয়াইজ নিউক্লিয়ার চার্জটা ইনক্রিজ করতে থাকে, তাহলে ফেয়ারলি রেগুলার ডিক্রিজ ইন দ্য সাইজ অফ দ্য এন্টায়ার 4f টা এরকম, যেটা দেখবে বইতে উপরে লেখা আছে, এটা 4f অরবিটালসে টোটাল যে 4f অরবিটালসে সাইজ ডিক্রিজ করতে থাকছে, যেহেতু নিউক্লিয়ার চার্জ ইনক্রিজ করে, এই কারণে। নেক্সট আছে, দেখো যে ছবিটা এখানে তোমাদের দেখিয়েছে, ট্রেন্ডস ইন অ্যাটমিক রেডিয়াস, ট্রেন্ডস ইন অ্যাটমিক রেডাই অফ ট্রানজিশন এলিমেন্ট। এখানে হচ্ছে এই যে গ্রিন কালারের যেটা দেয়া আছে একদম, দেখো এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে 3D সিরিজ, 3D 4D 5D এইভাবে কিন্তু দেয়া আছে, 3D 4D 5D, ঠিক আছে। Decrease in metallic radius coupled with increase in the atomic mass, তাহলে এ দেখো মেটালিক রেডিয়াস ডিক্রিজ করছে, অ্যাটমিক মাস কি হচ্ছে ইনক্রিজ করছে, তাই তো। তাহলে অ্যাটমিক মাসের ইনক্রিজ আর মেটালিক রেডিয়াস ডিক্রিজ, এটা একটা কাপল, রেজাল্টটা কি হচ্ছে, এর ফলে এলিমেন্টের ডেনসিটি ইনক্রিজ করছে। তাহলে এইভাবে তুমি লিখবে যে অ্যাটমিক মাস ইনক্রিজ করছে প্লাস আমাদের কি হচ্ছে মেটালিক রেডিয়াস
ডিক্রিজ করছে, তার ফলাফলটা কি? তার ফলাফল হচ্ছে ডেনসিটি ইনক্রিজ করছে, এলিমেন্টস গুলোর ডেনসিটি ইনক্রিজ করে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ফ্রম টাইটেনিয়াম থেকে কপার সিগনিফিক্যান্ট ইনক্রিজ ইন ডেনসিটি মে বি নোটেড। টেবল 8.2 তে দেখবে, টেবিল 8.2 তে আমরা চলে যাই যে টাইটেনিয়াম থেকে কপারের পর্যন্ত দেখো ডেনসিটি ইনক্রিজ করছে। এই যে এইটার দেখো টাইটেনিয়ামের হচ্ছে তোমার 22 আর কপারের হচ্ছে 29, তার মানে কি অ্যাটমিক মাস হচ্ছে ইনক্রিজ করছে, তার মানে মেটালিক রেডিয়াস ডিক্রিজ করছে। এই দুটো ঘটনার কাপল করে দিলে যে ফলটা হয় সেটা হচ্ছে এলিমেন্টের ডেনসিটি ইনক্রিজ করছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ছিল। এবার যেটা তোমাদের এখানে সেই যেরকম প্রত্যেকটা ইনঅর্গানিকের চ্যাপ্টারে থাকে যে ইলেকট্রনিক কনফিগারেশন আদার্স প্রপার্টিজ গুলো দেয়া থাকে, সেরকমই এখানে দেয়া রয়েছে। নেক্সট আছে আয়োনাইজেশন এনথালপি, যেটা আমরা নেক্সট ক্লাসে স্টাডি করব। আয়োনাইজেশন এনথালপিটা কিন্তু আমরা নেক্সট ক্লাসে স্টাডি করব। এই পর্যন্ত যেটা পড়ালাম সেটা কিন্তু খুব ভালো করে পড়ে নাও। হ্যাঁ, এই আমাদের অ্যাটমিক সাইজ, আয়নিক সাইজ, ইলেকট্রনিক কনফিগারেশন একদম প্রথম থেকে ইন্ট্রোডাকশন থেকে যেটুকু পড়ানো হলো সেটা কিন্তু খুব ভালো করে পড়ে নাও। নেক্সট দিন কিন্তু আয়োনাইজেশন এনথালপি বা আমি এক্সট্রা ক্লাসও নিতে পারি, সেটা তোমাদের জানিয়ে দেবো। আয়োনাইজেশন এনথালপি বাকি যে ফিজিক্যাল প্রপার্টিজ গুলো আছে বা অক্সিডেশন স্টেট রয়েছে, ঠিক আছে, আয়োনাইজেশন এনথালপি, অক্সিডেশন স্টেট, এই প্রপার্টিজ গুলো কিন্তু আমি নেক্সট ক্লাসে ডিসকাস করব। ঠিক আছে, ওকে, চলো তাহলে আজকে থ্যাংক ইউ সো মাচ, বাই, গুড নাইট।